আচ্ছা বিসমিল্লাহ। দেখো আজকে আমরা ধারকের লাস্টের কিছু টপিকগুলো আলোচনা করব, ঠিক আছে? সাধারণত ধারকের যেগুলো ইজি টপিক আছে আমরা কিন্তু ওগুলো কভার করে ফেলছি। এখন কিছু কোশ্চেন তুমি দেখবা, যেমন কুমিল্লা বোর্ড 2019 সম্ভবত, আর রাজশাহী বোর্ড 2015, ঠিক আছে? তো এই দুইটা বোর্ডে ম্যাথগুলো করার জন্য তোমাকে একটু ধারকের স্পেশাল নলেজ নিতে হবে। আর 2024 সালে তোমার সিলেট বোর্ড সম্ভবত একটা কোশ্চেন করছিল, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু সাজেশন ওয়াইজ একটা বানাইছি পিডিএফ, ওটা তোমাদেরকে গ্রুপে দেওয়া আছে 26-এর। ওগুলাতে করছি কি 11টা কোশ্চেন সবগুলা সেই ব্যবহার করছি। হ্যাঁ বানাইছি। আচ্ছা আজকে আলোচনা শুরু করি। আচ্ছা, আমার ধারকের সমবায় দেখছিলাম, বলো লাস্ট ক্লাস, ঠিক আছে? তারপরে ইনশাআল্লাহ ডাইপোলও পড়া দেওয়ার চেষ্টা করব, ছোট টপিক আছে। আর সবার লাস্টে একটা ক্লাস ওই যে ছোট ক্লাসে গাউস পড়াই দিব, শেষ। আজকে যেহেতু এটা পড়াচ্ছি তো এক ক্লাস হবে না, ঠিক আছে? ধরো দুইটা ক্যাপাসিটর যদি এমন করে থাকে, এদেরকে বলা হয় শ্রেণী সমবায়, ঠিক আছে? ধরলাম এর ধারকত্ব মনে করো C1, এটা হচ্ছে C2, আর ধরলাম এদের তুল্য ধারকত্ব মনে করো C হয়। তুমি তো হয়তো আগের দিন আসো নাই, একটু দেখো। তো এটা হচ্ছে মনে রাখবা ধারকের সমবায় রোধের উল্টা। রোধের শ্রেণী হলে কি করতাম? যোগ করতাম। সমান্তরাল হচ্ছে 1/, সূত্রগুলো দেওয়া ছিল। এখানে কি করবো? এখানে তুল্য ধারকত্ব C, এখানে C হবে জাস্ট 1/C1 প্লাস 1/C2 হোল ইনভার্স 1। বোঝা গেছে? আর যদি ধারকের এমন সমবায় থাকে যে মনে করো এইখানে একটা ধারক, এইখানে একটা ধারক, এটা কেমন করে আছে বলতো? ধরো এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, সমান্তরাল আছে না? ধরলাম যে এদের তুল্য ধারক মনে করো এখানে একটা লাগাইলাম, এটা হচ্ছে C। এখানে C এর মান হবে যে এই দুটো সমতুল্য ধারক, C সমান লেখা যাবে সিম্পলি C1 প্লাস C2। তার মানে দেখো ধারকের সূত্র কিন্তু রোধের উল্টা, ঠিক আছে? আচ্ছা, একাধিক থাকলে আমরা শ্রেণী সমান্তরাল করে বের করতে হবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। তো শ্রেণী থাকলে দেখো একটা করলাম কি হবে, 1/C দিয়ে করলাম, ঠিক আছে? আবার সমান্তরাল থাকলে সিম্পলি কি হয়ে গেল, যোগ হয়ে গেল। বোঝা গেছে? এখন মনে রাখবে এটা ধারকের সমবায় আমরা পড়ছি হচ্ছে যে বর্তনীতে এমন করে থাকলে কি হয়, শ্রেণী হয়, এমন করে থাকলে সমান্তরাল হয়। এখন তোমাকে এই যে ধারকটা আমরা যে পড়ছিলাম, মেইনলি কিন্তু ধারক কি ছিল? দুইটা প্লেট ছিল না? যে এই যে মনে করো দুইটা প্লেট, ঠিক আছে? এখানে একটা কানেকশন আছে, এখানে একটা কানেকশন আছে। মনে করো দুইটা বড় বড় প্লেট ছিল, এই প্লেট থেকে তো আমরা ধারক তৈরি করছি। এখন তোমাকে এই প্লেটের গঠন চেঞ্জ করার মাধ্যমে ধারকের শ্রেণী আর সমবায় তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে? এখন দেখো স্যাররা দুইটা ধারক এমন করে দিবে না, ভিতরে প্লেট চেঞ্জ করবে, তখন তুমি কি করবা? ঠিক আছে? আমরা একটু আজকে ভিতরে প্লেটের চেঞ্জের আলোচনাগুলো শুরু করি। ইনশাআল্লাহ যত প্রকার সিকিউ আসছে আমি এখানে কভার করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, মনে করো এইখানে একটা প্লেট, ঠিক আছে, আর এইখানে আরেকটা প্লেট। আচ্ছা, ভিতরে মাধ্যমটা মনে করো ধরলাম, ভিতরে মাধ্যমটা হচ্ছে কে মাধ্যম, ঠিক আছে? বা ওই মাধ্যমের ভেদনযোগ্যতা মনে করো কে, ঠিক আছে? আমরা মাধ্যমের ভেদনযোগ্যতা নিয়ে আলোচনা করছিলাম, খেয়াল আছে? তাহলে এই ধারকের ধারকত্ব C সমান লেখা যাবে, C সমান লেখা যাবে বলতো কি, কে ইপসাইলন নট A ভাগ D, ঠিক আছে? ধারকের ধারকত্ব বের করা মেইন সূত্র ছিল, একটা ছিল C সমান Q ভাগ V, একটা ছিল C সমান কে ইপসাইলন নট A ভাগ D, ঠিক আছে? যেখানে এইটা কি ছিল, মাধ্যমের ভেদন যোগ্যতা। আর আমরা জানি অন্য যে কোনো মাধ্যম শূন্য মাধ্যমের চেয়ে কে গুণ বেশি হয়। তো ধরলাম এটা অন্য যে কোনো মাধ্যম দেয়া আছে যার ভেদন যোগ্যতার জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, বা ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে কে। আচ্ছা, তাহলে এখন তোমাকে কি করবে? এখন তোমাকে এই ধারকের বিভিন্ন ভিতরে গঠন চেঞ্জ করবে। গঠন কেমন করে চেঞ্জ করবে? এই যে এই কেসটা দেখো, প্রথম মনে করে এই কেসটা দেখি, যে এইটা মনে করে একটা ধারক ছিল, ঠিক আছে? সে কি করছে, ধারকে দুই ভাগে ভাগ করে ফেলছে। মনে করো এইখান থেকে আমি একটা দাগ টানি, দাগটা আমাদের ধারকে দুই ভাগে ভাগ করে ফেললাম, ঠিক আছে? এইখানে মনে করো মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে K1, এখানে হচ্ছে K2, ঠিক আছে? হ্যাঁ, যে একটা প্লেট ছিল সিঙ্গেল, সিঙ্গেল প্লেটে মাঝখানে একটা পর্দা দিলাম বা একটা কোনো ব্যারিয়ার তৈরি করলাম, আর দুইখানে দুই মাধ্যম দিয়ে বসাই দিলাম। এখানকার মাধ্যমে ভেদনযোগ্যতা মনে করো K1, এখানে হচ্ছে K2। এখন আমাদের ধারকের ধারকত্ব বের করার সূত্র এই যে C সমান 6C, আর এখানে C বের করতে ম্যাথ আমি পরে ইউজ করব, সঞ্চয় শক্তি বের করবো বা কিছু করবো। এখানে C এর ফর্মুলা কি হবে?
ঠিক আছে। এখন আমরা এখানে দেখবো যে এখানে ভিতরে গঠনই চেঞ্জ করে ফেলছে, কিন্তু একটু খুবই কমন সেন্স দেখো, এটাকে তুমি একটা ধারক কল্পনা করতে পারো না? এটার জন্য আলাদা দেখো তো, এইটা একটা প্লেট বসাইছো না এখানে, এটা কিন্তু দুটো প্লেট, মাঝখানে কিন্তু আরেকটা প্লেট বসাইছো, বুঝা গেল? তো এই দুইটা প্লেট নিয়ে কিন্তু একটা ধারক না, আবার এই দুইটা প্লেট নিয়ে আরেকটা ধারক। বলতো এটা কেমন করে আছে? শ্রেণীর সমান্তরাল হইতে পারে, শ্রেণীতে আছে, একের পর এক থাকলে কেমন হয়? শ্রেণীতে আছে। তার মানে এই দুইটা বের করে শ্রেণী করলে এদের সম্পূর্ণ ধারকের মানটা আসবে। শ্রেণী করলে তো এখানে ধারকের উপপাদ্য দিতে গেলে তো 1/, করতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, করব। ধরলাম বলো বলো। আমি যোগ করলে সমাধান হবে, আমি শুধু দুইবার কাটাই তারপরে শ্রেণী করে দিব। যোগ না, শ্রেণীতে 1/, দিয়ে করতে হয়। 1/, দিয়ে একটু দেখো, ঠিক আছে। ধরলাম যে সম্পূর্ণ, মনে করো তোমাকে এই মানটা ডি দেয়া ছিল, ঠিক আছে, ডি দেয়া ছিল। আর এখানকার মনে করো পড়া বই কে দেয়া, K1 দেয়া আছে, K2 দেয়া আছে। আচ্ছা, তো আমি এই জিনিসটাকে, এই যে থিকনেসটা এতটুকু, ঠিক আছে, এতটুকু থিকনেসকে আমি T1 ধরে নিলাম, মনে করো ধরলাম, মান দেয়া থাকবে, ঠিক আছে। এর থিকনেস মানে কতটুকু চওড়া আছে, মনে রাখবে এই অধ্যায় এক এক জিনিস একভাবে ধরছে। এখানে ডি বলতে এই ডিসটেন্সে বোঝানো হয়েছে, আর এগুলাকে তারা টি দিয়ে ধরছে, ঠিক আছে। তো ধরলাম এটা মনে করো T1 থিকনেসটা, আর এই যে থিকনেসটা, এই থিকনেসটা মনে করো T2, ঠিক আছে। আচ্ছা, ঠিক মাঝখান থেকে ভাগ করলে T1 T2 কি হবে? সমান হবে, তখন শুধু আমি টি লিখতে পারবো, বুঝা গেছে? না, বইয়ে T1 T2 লিখছে, তুমি নিজে প্রশ্ন বুঝবা না। রাজশাহী বোর্ডে তারা সিম্পল টি লিখছে, মানে কি না পড়ে টি বুঝবাই না, বুঝা গেছে? যেটা পড়াচ্ছি এই অধ্যায়ে টাইম আছে, নাই। টি মানে হচ্ছে থিকনেস, বুঝা গেছে? পরীক্ষা তুমি নিজে বুঝবা না, টি দিয়ে তুমি টাইম ভাগ করে দিবা, বল ভাইতে পড়াইনি। টি মানে হচ্ছে থিকনেস, বুঝা গেছে? ধরলাম এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, ধরলাম এগুলো মনে আলাদা আলাদা, একই হলে কি করতাম, এটাকে টি ধরতাম, এটাকে টি ধরতাম। তো স্পেশাল কেস পড়াচ্ছি না, যে কোনো কেস পড়াচ্ছি। তো সবার আগে ধরলাম যে এর যে ধারকত্ব, এর ধারকত্ব মনে করো C1 বের হবে, আর এই ধারকত্ব মনে করো C2 বের হবে, ঠিক আছে। C1 কতটুকু বের হবে? C1 হবে মাধ্যম কি, মাধ্যমের ধ্রুবক দেওয়া আছে K1, এটা হচ্ছে K1 ইপসাইলন নট A ভাগ T1, ঠিক আছে, T1 না। এখন একটা প্রশ্ন, খেয়াল করে দেখো, মাঝখানে আমি প্লেট প্রবেশ করাইছি, কিন্তু আমি এর মানটা চেঞ্জ করি না কেন? খেয়াল করে দেখো, এই যে প্লেট আগে ক্ষেত্রফল এ ছিল না, এখন এর ক্ষেত্রফল কত করে আছে? এ করে আছে, এটা কি বুঝতে পারতেছো? কিন্তু আমরা যেহেতু অর্ধেকে নিলাম, এক সাইডে নিলাম না, তাহলে মানে ক্ষেত্রফল যদি একটারই নিব না, এই যে এই দুটোর ক্ষেত্রফল, হ্যাঁ, তো ওটুকুর ক্ষেত্রফল তো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে? আমি কি সম্পূর্ণটা নিয়েছি, ঠিক আছে। তিনটা খাতা দাও তোমার কাছে, তিনটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, দুইটা খাতা দিলে হবে, দেখি দাও। মনে করো এই দুইটা প্লেট ছিল তোমার সমান্তরাল প্লেট, বুঝা যাচ্ছে? আর আমি এর মাঝখান থেকে আরেকটা প্লেট প্রবেশ করাইছি, মাঝখান থেকে। তো মনে করো এই দুইটা তুমি যদি মাঝখানে এরা প্লেট প্রবেশ করাও, তো ওই শুধু একটা কি এতটুকু থাকলো না? তো এই ক্ষেত্রফল চেঞ্জ হয়েছে, দেখো তো। মনে করো এই দুইটা প্লেট ছিল আগে এমন করে, হ্যাঁ, এই যে দুইটা প্লেট পরস্পরের সাথে ক্ষেত্রফল কি এ সেম থাকলো, বাট দূরত্ব আমি কি ডি নিব না এতটুকু নিব? T1 নিব, বুঝা গেছে? এই দুইটা প্লেট ছিল, মাঝখানে আরেকটা প্লেট প্রবেশ করাইলাম, মনে করি আমরা প্লেট প্রবেশ করাইলাম, তো প্লেটের ক্ষেত্রফল কি চেঞ্জ হয়ে গেল? পাশাপাশি দুইটা কি থাকছে, আগেরটার মধ্যে থাকতেছে, বুঝা গেছে? মনে করো এই দুইটা আগে ছিল হচ্ছে এমন করে, মাঝখানে আরেকটা তুমি প্রবেশ করাইলা, এটার ক্ষেত্রফল দুইটা কি আছে? সেমই আছে। এখানে থাকলে যা থাকবে তাই থাকতো, মানে এ মানে হচ্ছে প্লেটের ক্ষেত্রফল, হ্যাঁ, এখন সম্পূর্ণ ক্ষেত্রফল না, প্লেটের ক্ষেত্রফল। তো ওই দুইটা প্লেটের ক্ষেত্রফল কি আছে? সেম আছে, বুঝা গেছে? আচ্ছা, একটু C2 বের করি। C2 তাহলে চেঞ্জ করতে হবে, এটা হবে K2 ইপসাইলন নট, এই যে সূত্র ফেলাচ্ছি এখান থেকে, ওর কি মাধ্যম দেওয়া আছে K2 ইপসাইলন নট, অত এ কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, কিন্তু এটা হয়ে যাবে T2, বুঝা গেছে? বলো এ কেন চেঞ্জ হয়নি? দেখো এই যে প্লেট আগে যা ছিল, মাঝখানে একটা প্লেট প্রবেশ করা হয়েছে না, এগুলো প্লেটের ক্ষেত্রফলগুলো সব সেম করে আছে। যদি আমি যেমন 10টাও রাখতাম, তো সবার ক্ষেত্রফল কি এ এ এ করে থাকতো, বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো দুইটা শ্রেণীতে আছে না, তাহলে কি 1/, এর সূত্র, তাহলে আমি লিখতে পারবো যে মনে করো 1/C1 সমান কত, এরকে পাল্টায় দাও, 1/C1 করো, 1/C। ধরলাম এদের তুল্য যে করে, তুমি এই যে এখানে C1 C2 ধরলাম, আমার তো পরীক্ষা এত কিছু লাগবে না, আমার লাগবে যে এতটুকু বুঝো, আমার লাগবে যে এই দুই প্রান্তের ধারক কত, এটা বল, ভিতরে কি আমি দেখবোই না, যে এই দুই প্রান্ত আমি কোনো সার্কিটে লাগাবো, তাহলে ধারকের মানটা কত আসবে,
হ্যাঁ, তো আমি ধরলাম ওই সম্পূর্ণ করে আমি ধারকটা পাবো হচ্ছে সি, বুঝা গেছে? ধর আমি দুই প্রান্তে কোন একটা বর্তনীতে লাগাবো, তখন ধারক পাবো হচ্ছে সি। তো ওই সি কি এই দুইটা শ্রেণী না, রোধ টাইপের। ঠিক আছে, বোঝার চেষ্টা করো, প্রশ্ন আমি তো আনসার চলে আসবো, ঠিক আছে? তাহলে 1/c কি 1/c1 লেখা যাবে না, প্লাস 1/c2, ঠিক আছে? আচ্ছা 1/c1 মানে কি, দেখো এটাকে পাল্টা দিছি, তাহলে c1 কে পাল্টাও, তাহলে কি যাবে, t1 উপরে এটা হচ্ছে k1 ইপসাইলন নট a, প্লাস এটা হচ্ছে মনে করো t2 k2 ইপসাইলন নট a। কত লসাগু কত হয়, লসাগু হবে k1, একটু বোঝার চেষ্টা করো, তোমার আনসার তুমি ম্যাথের শেষে পাই যাবে ক্যালকুলেশন, ঠিক আছে? ইপসাইলন নট a, বোঝা গেছে? বলতো কাটাকাটি করলে কি থাকে, k2 থাকে না, শুধু k2 থাকে, তাহলে কি থাকবে, এখানে থাকবে t1 k2, বোঝা গেল? বলতো কাটাকাটি করলে শুধু k1 থাকবে না, এখানে লিখতে পারবো আমি যে k1 t2, এটা হচ্ছে কি 1/c এর মান, যে 1/c এর মান না। এখন আমার তো c লাগবে, আমরা জানি না যে 1/c সমান 1/c1 প্লাস 1/c2, আমার তো 1/c লাগবে না, আমার c লাগবে, তো কি করো, পাল্টাই দিব, অতএব বের করো। এখান থেকে যদি বের করি, আমি করতে পারতাম, কোনো সমস্যা নেই, ভুল করতাম, উপরে ইনভার্স দেওয়া লাগতো, ঠিক আছে? আচ্ছা তখন একবারে উল্টে দিতাম, আমি যে বললাম যে একবারে ডিভাইড করে তো করতে সমস্যা নেই, করো, কি সমস্যা, ক্যালকুলেশনে করো, কোন সমস্যা, c1 প্লাস c2, হ্যাঁ এটা সমান্তরাল করা, শ্রেণী না, শ্রেণীতে 1/a সূত্র, জীবনও থাকবে না c1, ঠিক আছে? একটু প্রাইমারিতে ভর্তি হওয়া দরকার, 9 10 ক্লাস চলে, কোন একদিন চলে আসি, গুণ নাই এগুলা, যোগ আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে c 1/c না, এখান থেকে c এর মান কি দাঁড়ায়, পাল্টা দাও, 9 10 ক্লাস শুরু হয়েছে কিন্তু, k1 k2, ঠিক আছে, থাকতেছে k1 k2 ইপসাইলন নট a, ঠিক আছে? নিচে কি থাকতেছে t1 k2 প্লাস t2 k1, বুঝা গেছে? এখন তোমরা এটাকে ফর্মুলা আকারে মনে রাখতে পারো, বাট একটু ক্যালকুলেশনটা ইজি করি, দেখো লব হরকে k1 k2 দিয়ে ভাগ করে একটা সুন্দর ফরম্যাট চলে আসবে, লব হরকে একটু k1 k2 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? তাহলে একটা সুন্দর ফরম্যাট চলে আসবে, লবে ভাগ করলে কি k1 k2 ক্যান্সেল, থাকবে কি ইপসাইলন নট a, হরে ভাগ করো, যদি k1 k2 দিয়ে ভাগ করবা, ভাগ এখানেও যাবে, ভাগটা এখানেও যাবে, তো k1 k2 ভাগ করলে k2 k2 ক্যান্সেল, কি থাকবে উপরে t1 শুধুমাত্র k1, প্লাস এখানে ভাগ করলে কি থাকবে k1 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 ক্যান্সেল, তখন হচ্ছে t2 k2, এটা হচ্ছে c এর মান, বোঝা গেছে? হ্যাঁ, লব হরে k1 k2 দিয়ে ভাগ করে দিলাম, এখানে ভাগ করলাম ক্যান্সেল, এখানে ভাগ করলে কি দুটো নিচে যাবে, এখানে k2 k2 ক্যান্সেল, k1 থাকলো, এখানে k1 k1 ক্যান্সেল, k2 থাকলো। এখন তুমি চাইলে এটাকে ফর্মুলা বা ফরম্যাট আকারে মনে রাখতে পারো, এটা দেখতে সুন্দর, ঠিক আছে? না ঠিক আছে, আমি কেন ভাব করলাম আনসারটা তো দিচ্ছি, দেখো এটা তুমি মনে রাখার সুবিধা হবে তোমার জন্য, যদি এরকম 10টাও থাকে তুমি কি করবে একটু ভালো করে দেখো, দুইটা ছিল না, তখন তুমি লিখছো ইপসাইলন নট a, এবার দেখো যার থিকনেস তার কে দিয়ে ভাগ, তো বুঝতে সুবিধা হচ্ছে না, আমি লিখলাম k1 ভাগ t1 প্লাস k2 ভাগ t2, বইয়ে এই সূত্রে এত কঠিন করে লিখছে না, তোমার নানি আর চলে আসবে, ঠিক আছে? t1 ভাগ k1 আছে, t2 ভাগ k2, বোঝা গেছে? হ্যাঁ, তো নানি আই লাভ ইউ, ঠিক আছে? তো ওইটাই বললাম যে বহুত কঠিন করে লিখছে, সেলু স্যার ইসা স্যারের বই দেখবা, এই ফর্মটা আমি সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিলাম, বোঝা গেছে? এখন বলো তো যদি এরকম 10টা থাকে কি করবো বলো তো, 10টা দিছে আর 10টা মনে করো সবগুলা দিছে, সেম প্রসেস, ঠিক আছে? এখন আমি একটা কথা বলি, পরীক্ষা যদি এরকম 2টা থাকে, তো তুমি পুরো ম্যাথটা এমন করে করবা, 4 মার্কের কোশ্চেন সরাসরি সূত্র কি স্যার নাম্বার দেয় না, পরীক্ষায় মনে রাখবে যে এর মান তো দেয়াই থাকবে, তোমার তেমন প্যারা নেই, কে এর মান দেয়াই থাকবে 4 মার্কের কোশ্চেন, তো তুমি এমন করেই ম্যাথ করবা, যে 2টা দেয় তুমি এমন করেই ম্যাথ করবা, সরাসরি সূত্র লেগে সাথে নাম্বার কম দিবে, বোঝা গেছে? প্রথমে এতটুকু c1 বের করবা, c2 বের করবা, তারপর কি শ্রেণী আছে, শ্রেণী মানে কি 1/c বা 1/c2 দিয়ে পুরো ম্যাথটা করবা, আর এই ফরম্যাটটা মনে রাখবা ইন কেস এমসিকিউ তে চলে আসলো, যেটা আমি ইউজ করতে পারি, আর সিকিউ তো সরাসরি 2টা থাকলে ইউজ করবা, বা 10টা থাকলে তখন ইউজ করে দিবা, বোঝা গেছে? তখন আগে বললাম মনে করো 4টা, তাহলে সূত্র কি বলো তো, তখন আগে বললো এরকম করে আছে, ঠিক আছে?
এইটা দেখো মজা একটা বিষয়, 2024 একটা সুন্দর কোশ্চেন করছে, এটা করলে বুঝতে পারবা। তোমাকে ধরলাম এটা মনে করো থিকনেসটা মনে করো T1, এটা হচ্ছে মাধ্যমের পরাবর্তী ধ্রুবক হচ্ছে K1, এর থিকনেস মনে করো T2, এটা হচ্ছে K2, এটা হচ্ছে T3, এটা হচ্ছে K3। বলতে C কি হবে? ইপসাইলন নট A, যার T তার K দিয়ে ভাগ, তো লিখবো হচ্ছে T1 ভাগ K1 প্লাস T2 ভাগ K2 প্লাস T3 ভাগ K3। তো এটা সুবিধা নয় তোমার মনে রাখা, ঠিক আছে? এটা মনে রাখলে তো অনেক ভুল করতে, বোঝা গেছে? আচ্ছা, এখন একটা জ্ঞান নাও, যদি দেখো যে থিকনেস গুলো সমান করে আছে, তাহলে টি কি যাবে? কমন যাবে, খুবই কমন সেন্স। ধরো থিকনেস গুলো মনে করো সমান করে আছে, তুমি লিখলে টি কোনো সমস্যা নাই। হ্যাঁ, জাস্ট টি কমন কি থাকবে? 1 ভাগ K1 প্লাস 1 ভাগ K2 প্লাস 1 ভাগ K3, বোঝা গেছে? গুড। ধরো সবগুলো কে সমান করে আছে কিন্তু থিকনেস আলাদা, তখন এখানে কে 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 থাকবে, তখন 1 বাই কে কমন যাবে, বোঝা গেছে? আর সব থিকনেস কি যোগ হয়ে যাবে, তখন এই মেন শুধু চলে আসবে অ্যাকচুয়ালি, বোঝা গেছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, বর্ধনের ধারক কয়টা আছে? 3টা। ধরলাম এর ধারক কত? মনে করো C1 C2 C3। বলো প্লেট কটা ইউজ করছি? 4টা। মনে রাখবা সবসময় প্লেট একটা বেশি ইউজ করতে হয়, ঠিক আছে? ধরো আমি তো একটা বলি যে তোমার কাছে 150টা প্লেট আছে, কয়টা বলো তো? এরকম তুমি 150টা প্লেট লাগাইছো, বলো ধারক কটা তৈরি হয়েছে? প্লেট 150টা আছে, 150টা, কারণ 1টা 2টা 3টা, বুঝা গেছে? হ্যাঁ, তো এই প্রশ্ন 2024 সালে করছিল। এখন তুমি দেখো যে এই থিকনেস গুলো কি করে আছে, হয়তো থিকনেস কি থাকবে? সমান করে থাকতে পারে, অন্য কোনো মান চেঞ্জ থাকতে পারে, বোঝা গেছে? আচ্ছা, এই কনসেপ্ট বোঝা গেছে তো? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সমাঞ্চলে একটা কাহিনী। পিয়াস এবার ছাড়া মনে আসবে না। পিয়াস কার কথা বলতেছ? আচ্ছা, পরীক্ষা হচ্ছে। আচ্ছা, এবার দেখো, মনে করো তোমাকে বললাম যে এবার আমি মাঝখান থেকে ডিভাইডারটা দিয়েছি, মাঝখান থেকে। আগে ডিভাইডারটা কি ছিল? এক্স্যাক্টলি, আগে আমি এখান থেকে ডিভাইডার দিয়েছিলাম না, এখন এই মাঝখান থেকে দিছি, ঠিক আছে? আর ধরলাম এখানকার পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা হচ্ছে মনে করো K1, এখানে হচ্ছে K2। বলতো এই অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগতেছে? সমান্তরাল এটা, ঠিক আছে? উল্টা কি শ্রেণীর মতো হবে, রোধের শ্রেণীর মতো। আচ্ছা, গুড, ভেরি গুড, স্মার্ট। এটা হচ্ছে মনে করো C1, এটা হচ্ছে C2, ঠিক আছে? আচ্ছা, বলতো যদি আমি C1 বের করি, সেক্ষেত্রে সূত্র কি হবে? C1 হবে যে কে মানে কি K1 ইপসাইলন নট, কত এ কি ঠিক থাকবে? এবার এ চেঞ্জ হয়ে গেছে, এবার বুঝতে পারছো? এবার দেখো প্লেট ছিল এমন করে না, মাঝখান থেকে ডিভাইডার, তো প্লেট গুলো এখন এত করে করে সম্পূর্ণ গুলোর ক্ষেত্রফল মনে করে এ দেয়া ছিল, তাহলে এতটুকু ক্ষেত্রফল কত? A/2 করে ধরুন সমান দুই ভাগে ভাগ করছি, ধরো সমান দুই ভাগে ভাগ করছি, তাহলে এটা কি ভাগ 2, সমান ভাগে ভাগ না করলে ওই মানগুলো বসা দিত না এখানে সিম্পলি। এখন কিন্তু ক্ষেত্রফল জাস্ট এতটুকু গুলো কাউন্ট হচ্ছে, বুঝতে পারতেছো? কত ডি চেঞ্জ হয়েছে? ডি চেঞ্জ হয়নি। তাহলে এখন খেয়াল করে দেখো, যদি সম্পূর্ণ মানটাকে তুমি ডি ধরো, ঠিক আছে, তাহলে এই মানটাও তো ডি, কিন্তু ক্ষেত্রফল চেঞ্জ। আর ধরলাম তুমি এটাকে পুরো একেবারে অর্ধেক সমান ভাগে ভাগ করছো, ক্ষেত্রফল কত নিতে হবে? A/2, তো 2 মুছে লিখলাম, বুঝা গেছে? আর ডি চেঞ্জ হয়েছে না, তো সিম্পলি ডি এর জায়গায় ডি লিখলাম, এটা হচ্ছে মনে করো ডি, বুঝা গেছে? আচ্ছা, বলো তো পরেরটা কত? একেবারে ইজি এন্ড সিম্পল, এটা হচ্ছে C2, এটা হচ্ছে K2 ইপসিলন নট। এ কত? এর এ চেঞ্জ অর্ধেক হয়ে গেছে, এটা হচ্ছে A/2। অর্থাৎ ডি কত? ডি মোটটা যা ছিল এখানকার কি তাই আছে, তো এটা হচ্ছে সিম্পলি ডি। এখন কি করবো? C1 C2 যোগ করবো না? ধরলাম আমাদের তুল্য ধারক মনে করো C আসবে, তো সিম্পলি C কি হবে? C হবে জাস্ট C1 প্লাস C2। C1 এর মান বসাও, এটা হচ্ছে K1 ইপসিলন নট, এ নিচে হচ্ছে 2D প্লাস এটা হচ্ছে K2 ইপসিলন নট, এ নিচে হচ্ছে 2D
লসাগু কত? ইপসাইলন নট কি লিখছেন এই যে ওটা চিহ্নটাই এরকম, এটা হচ্ছে ইপসাইলন। আচ্ছা গাধা ইপসাইলন 2d, ঠিক আছে। এখন কি থাকে উপরে বলতো? উপরে থাকে k1 ইপসাইলন নট a প্লাস k2 ইপসাইলন নট a, বুঝা গেছে? আচ্ছা, এখন এই কমন টার্মে কিছু যায় দেখো তো, এই জিনিসটা কমন যায়, এই জিনিসটা কমন যায়, তাহলে কমন নিয়ে ফেলো। তাহলে এইখানে হচ্ছে ইপসাইলন নট a কমন নিলে কি থাকবে? থাকবে k1 প্লাস k, নিচে হচ্ছে 2d। তার এখন শর্টকাট বলতেছি না, পরীক্ষা সামন্তরে এতগুলো দিয়ে নাও। এখান থেকে একটা জ্ঞান বলবো আমি, জ্ঞান জ্ঞান লিখতে পারছো? আচ্ছা, এবার হচ্ছে কুমিল্লা বোর্ড 19 সম্ভবত, ঠিক আছে, প্রশ্ন দেখলে বুঝতে পারবো। যদি যদি এই দুটো ধারকের ধরো কে আর কে সমান থাকে তবে কি হবে? যদি k1 সমান k2 হয়, ঠিক আছে, বলো তবে সি কথাটা সি বের করছি, শেষ পর্যায়ে সূত্র এটা থাকে। ওইটা ওইটাই সি এর সূত্র হচ্ছে ওটাই, ঠিক আছে। পরীক্ষা আসলে কি হবে? তুমি আমাকে লিখবা না, পরীক্ষা গেলে মান দেওয়া থাকবে না, দুইটা আলাদা আলাদা করে সিম্পলি যোগ করলে মাস চলে আসবে। এখন তো আমি ধরো মান টান দিয়ে করাচ্ছি, কে ওয়ান ধরছি, এ ধরছি, পরীক্ষায় এর মান দেয়াই থাকবে, ডি এর মান দেয়াই থাকবে, তুমি দুইটা আলাদা আলাদা করে বের করবা, সিম্পল যোগ করবা, চলে আসবে। আচ্ছা, অবশ্যই সকলে এসাইনমেন্ট হতে হবে তোমার, এই জ্ঞানটা লাগবে। দেখো সি সমান মনে করো কে তারি, কে কে হয়ে গেল দুইটা না, ধরো দুইটা সমান, ধরো কে হয়ে গেল, ধরলাম যে এই যে k1 সমান কি ছিল, k2 সমান কে ধরলাম, হ্যাঁ, তাহলে কে আর কে যোগ করলে কত হবে? 2k হয়ে যাবে, গুড। আর এখানে কত? 2d হয়ে যাবে না? দেখো 2 আর 2 কাটা, তাহলে কি থাকে? উপরে থাকে k ইপসাইলন নট a ভাগ d। তার মানে খেয়াল করে দেখো, যদি কখনো এমন থাকে যে আমি মাঝখানে একটা প্লেট প্রবেশ করাইছি, কিন্তু এখানেও কে এখানেও কে, বলতো এই প্লেট প্রবেশ করানোর আগে সি কত ছিল? সি এর শুধু সিম্পলি এইটা না, এই যে এইটা না, এইটা না, দেখো এখানে সূত্র যা, ওখানে সূত্র পাই না। তাহলে একটা কথা মনে রাখবা, যদি আমি এখানে প্লেট প্রবেশ করাই কিন্তু মাধ্যম একই থাকে, তো প্লেট দেয়া না দেয়া একই কথা। দেখো প্লেট দেয়া না দেয়া একই, কারণ ওখানে কি, ওখানে কে এখানে কে ছিল, দেখো তোমার অ্যান্সার কি আসছে, একই আসছে। বা যদি প্লেট প্রবেশ করাইছি আর মাধ্যমগুলো আলাদা হয়, সেক্ষেত্রে অ্যান্সার আলাদা আসবে। কিন্তু প্লেট দিছি আর মাধ্যম আমি চেঞ্জ করি নাই, ঠিক আছে, মাধ্যমে পড়া বই যদি ধ্রুবক চেঞ্জ হয় নাই, অ্যান্সারটা কি আসবে? আলাদা, একই আসবে, ঠিক আছে। যদি প্লেট প্রবেশ করাইছি কিন্তু মাধ্যম চেঞ্জ করি নাই, অ্যান্সারটা একই আসবে, একই আসবে, ঠিক আছে। যদি কোন এমসিকিউ দাও, তুমি সিম্পলি এই জিনিসটা মুছে ফেলবা, বুঝা গেছে? আচ্ছা, এই কনসেপ্টটা ইউজ হচ্ছে মনে রাখবা কুমিল্লা সম্ভবত 19 সাল, ঠিক আছে, কুমিল্লা 2019 সাল। মারাত্মক কোশ্চেন ছিল, করে দেখিও, সুন্দর কোশ্চেন। ওই কোশ্চেন করলে তোমার ধারকের অর্ধেক মানে ম্যাক্সিমাম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এই কনসেপ্ট উল্লেখ করেছে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে রাখবা যদি কে এর মান কোনখানে চেঞ্জ করে তাহলে কে এর মানটা ইউজ করব। যেমন ঘয় প্রশ্ন কি করে, অনেক সময় এটা প্রশ্ন করে যে আগে আমি তেল ইউজ করতাম, এখন আমি পানি ইউজ করছি, তাহলে সি এর মান কতটুকু চেঞ্জ হবে? তো আগে কি তেলের কে ইউজ করবা, পরে কি পানির জন্য কে ইউজ করবা, সবগুলো কি সেম থাকবে, পরে সি চেঞ্জ হবে, আর সি চেঞ্জ দেয়া থাকবে, কে এর মান অবশ্যই দেয়া থাকবে। আর সি চেঞ্জ হইলে কি হবে, তোমার সি চেঞ্জ হইলে সঞ্চিত শক্তি চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে? আচ্ছা, এটা কি বোঝা গেছে? তাহলে এটাই শেষ। আচ্ছা, এই লেভেল কোশ্চেন বোর্ডে কখনো আসেনি, তাও আমি করাই দিচ্ছি, বলতো এটা কেমন হবে, এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, চেষ্টা করি। বলতো এইখানে আমি কি করছি, মাছ বরাবর কাটছেন না মাছ বাবা ধরে নাও, ভাই মানগুলো ডিলিট করব, আমি এডিটর করব, তারপরে রিজেক্টটা করে এখন সমান্তরাল আছে রয়েছে, মাসের ট্রাই করে নিতে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা মানটা দিন, তাহলে একটা মান বলতে, মান মান কি ধরো সম্পূর্ণ কি তুমি এটাকে ডি ধরে নাও, এটাকে অর্ধেক করছি মনে করো, সাংখ্যিক মান, এত বড় ক্লাসে উঠে পর সাংখ্যিক মান খুঁজে কি হবে? আচ্ছা, এটার এ দিয়ে টোটালটা মনে করে দেয়া, টোটালটা, ঠিক আছে, টোটালটা খেতে ভালো হচ্ছে, এটাকে অর্ধেক ভাগ করেছে, এটা তোমাকে অর্ধেক দাও, ঠিক আছে, বাসা করি একবার মেইন সূত্র বের করে আনবো না, জাস্ট খালি ইংলিশ পুরোটা বের করে তিনটারে ইয়ে করবা,
তুল্য করে তুমি আমাকে একটা ধারক দিবা, মানে ধারক কটা, তিনটা আছে না, তুমি আমাকে একটা ধারক দিবা, যেটা কিনা তিনটা তুল্য ধারক হবে। আচ্ছা এখন আমি বলি, তোমরা অবশ্যই রাজশাহী বোর্ড 15 করে নিবা, ঠিক আছে? রাজশাহী বোর্ড 15, এই যারা কোশ্চেন একটু এক্সেপশন ছিল। আর 2024 সালে সম্ভবত, আচ্ছা আমি দেখে বলে দিচ্ছি, গ্রুপে পিডিএফ দেয়া আছে। আপনি কত জন? বলো। আপনি কত? আমি ব্যাচ, আমি 18। আচ্ছা এখানে আমি তোমাকে দেখে বলে দিচ্ছি তুমি কোন কোন ইয়ে করলেই করতে পারো। তোমার কত? তোমার এসি কত? 26। 18 দুগুণ 26। আপনি এসএসসি কত বললেন না? এইচএসসি 18। আমরা এসএসসি 7। আচ্ছা আমি তোমাকে লিখে দিচ্ছি কোন কোন বোর্ড করলে তুমি এই টাইপের একটু কঠিন প্রশ্ন এখানে পাবা, ঠিক আছে? এখানে আমার লেখাই আছে। আচ্ছা একটা হচ্ছে এই, সেটা হচ্ছে সিবি 23, কেন লেখা এটা 23? এটা না, এটা আলাদা 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 আলাদা। কুমিল্লা বোর্ড 19, ঠিক আছে? দেখো হ্যাঁ, কোন দিকে লিখবো? এই দিকে। আচ্ছা এই দিকে লিখে দিচ্ছি, যে সিকিউ গুলো করলে তোমার এই টাইপের একটু কঠিন কনসেপ্ট তুমি পাবা, ঠিক আছে? এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19 দেখবা। তারপর হচ্ছে রাজশাহী বোর্ড দেখবা হচ্ছে 15। তারপর আরেকটা কোশ্চেন 150 প্লেটের অঙ্ক 2024 সালে আসছিল, কে করছে এটা? 150 তো আছে, ওটা তো এমসিকিউ না? সিকিউ। ম্যাথটা মনে দেয়া হয় না, ওই একই ম্যাথ দুটো করলে করতে পারবে, ঠিক আছে? তেমন ঝামেলা নাই, এটাই এই দুটো ক্লাস সেটা করতে পারবে, এখানে দেই জন্য দেইনি। আচ্ছা তো ঠিক আছে, সমস্যা নেই, তাহলে ওই দুই কোশ্চেন একটু করে নিও, নেক্সট আমি সমস্যা হলে সমাধান করে দিব, ঠিক আছে? আচ্ছা এখন আমরা ডাইপোলের কনসেপ্ট কিছু পরে শেষ করব। তাহলে ধারকের কনসেপ্ট মোটামুটি এখানেই আমরা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা একটু যে রাজশাহী 15 বোর্ডের কনসেপ্ট আমি একটু আলোচনা করি, দেখলো তুমি বড় সড়ো করে ম্যাথ করতে বসে গেলে, ঠিক আছে? কোশ্চেন আমি কনসেপ্টে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও। আচ্ছা এবার দেখো আমি তোমাকে বলি, মনে করো ধারকের, ঠিক আছে, তারা চিত্র দিচ্ছে এমন করে, আগে ছিল মনে করো এমন, ঠিক আছে? পরে কি করছে, মাঝখানে একটা তারা এইদিকে দেখো, এইদিকে দেখো, মনোযোগ মনোযোগ দেখো, এদিকে দেখো, প্রথমে ধারক মনে করো ছিল এরকম, ঠিক আছে? একটা সূত্র মনে রাখবা, ভি সমান, ঠিক আছে, ইডি হয়, ইডি কই থেকে পাইলাম? সূত্র। আচ্ছা ই আর ছিল এখানে, ওখানে পড়ছিলাম না, ই আর ছিল, খেয়াল আছে? দেখো আমরা ওখানে পড়ছিলাম ভি সমান ছিল ই আর, খেয়াল আছে? ওই যে যখন আমরা বল প্রাবল্য বিভব পড়লাম, এখানে খেয়াল করে দেখো তারা দূরত্বকে কি দিয়ে প্রকাশ করছে বলতো? আর দিয়ে না ডি দিয়ে? সিম্পলি ই ভি সমান ই ডি লিখলাম, বোঝা গেছে? ওখানে ব্যাসার্ধ ছিল না? হ্যাঁ, তো অনেক ম্যাথে তুমি দেখবা ভি হচ্ছে বিভব, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, ডি হচ্ছে এই যে ডিসটেন্সটা, বোঝা গেছে? আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো, তোমার কিন্তু ভি লাগবে না ম্যাথ করার জন্য, অনেকগুলো মাথায় দেখবা তোমাকে ই দিবে, ভি দিবে না সরাসরি, তখন তুমি কি করবা? ই আর এখানে দেখো, মনোযোগ দাও, অনেকগুলো ম্যাথ করে তুমি দেখবা তোমাকে ভি লাগবে, ই লাগবে না। সি সমান কিউ ভাগ ভি, আবার ইউ সমান কত? হাফ সি ভি স্কয়ার। তো তুমি কি করবা, এই যে ভি কিন্তু সরাসরি দিবে না, ই দিবে, তো ই আর ডি গুণ করলে কি পাওয়া যায়? ভি পাওয়া যায়, বুঝা গেছে? ভি বের করবা, সেখান থেকে সবকিছু বের করতে পারবা, বুঝা গেছে? আর সি সমান কি লাগবে? সি সমান লেখা যাবে কিউ ভাগ ভি, ভি বসাবা, কি বসাবা, ধরো সি চলে আসবে। আর যদি কোনো পাতের ক্ষেত্রফল বের করতে বলে সেটা বলে দিচ্ছি, দেখো সি সমান আমার কি লেখা যায়? এটা সেম লেখা যায় কে ইপসাইলন নট এ ভাগ ডি, লেখা যায় না? সি এর মান বের করে বসাবা, ধরো ক্ষেত্রফল চলে আসবে, ডি তো দেওয়া থাকবে আগে থেকে, বোঝা গেছে? তাই তিনটা সূত্র একটু মাথায় রাখবা, এই যে আসে বোধ পূর্ণ করার সময়, বোঝা গেছে? ঘয়ের কোশ্চেন করছে, মারাত্মক কোশ্চেন, তারা এখানে একটা টি থিকনেসের একটা জিনিস প্রবেশ করাইছে, ঠিক আছে, অন্য একটা মাধ্যম ছিল আমাদের মাঝখানে একটা মাধ্যম। হ্যাঁ, এটা মনে করো প্রশ্ন হচ্ছে টি, ঠিক আছে? আচ্ছা ধরলাম এই দিনের মনে করো শূন্য মাধ্যম ছিল,
আর এর মাধ্যম মনে করো প্রশ্ন দেওয়া আছে হচ্ছে কে মাধ্যমের দেওয়া আছে, বুঝা গেছে? এখন বলো তো তাহলে এগুলা শূন্য মাধ্যম মানে কে এর মান 1 ইউজ করবো, বুঝা গেছে? আর এখানে ধরলাম যে কে এর মান কে ইউজ করবো। এখন ওই সম্পূর্ণ ধারকে ধার করতে বের করতে হবে, কেমন করে বের করতে? মাঝখানেরটা তো পারবো, বাদ যাবে। দেখো আমি তুমি পড়াইছি না, সিম্পলি এখানে কে এর মান ধরো বায়ু দিয়ে থাকলে কে এর মান কত হবে 1, এখানে কে এর মান কত হবে 1, তিনটা কেমন করে আছে শ্রেণীতে আছে, ফেলে দাও। তাহলে দেখো সি এর শুধু কি দাঁড়াবে, সি এর মানে মাঝখানে একটা স্পেস যে খাইছে হয়। আমাকে এই ম্যাটটা করলাম না, দেখো এই যে এই ম্যাটটা করলাম না, হ্যাঁ তো এখানে মাঝখানে যদি মানুষ কি স্পেস অন্য দেয় তো আমার কোনো যায় আসে? এই দুটো প্লেট দিয়ে তৈরি করছে, এখানে ধারক মোট কয়টা 3টা, আর বললাম না যেখানে 1 2 3টা ধারক। মাঝখানেও তো ধার করতে আচ্ছা ইয়া কি নাম জানো, এই মাঝখানে কেরও তো ধার করতে বের করা যাবে তাই তো? তুমি এখানে দেখো যে ভাই এখানে 3টা ধারক আছে, তুই মাঝখানে কেমন করে যাবে না বলো? ওই কি মাঝখানে কে ধার করতে বের করা যাবে? হ্যাঁ বের করা যাবে, এটা আমি বললাম। মানে মানে না না মনে করো আমি সেটা লাগাইছি দেখে তুই আমার মনে করতেছ, এগুলা খুলে দেই, ঠিক আছে এটা লাগাই দেখে আমার মনে করবে। আর এসে মানে ওটা কোনো কাজে আসবে না কিছু না, শুধু মানে স্পেস খাই সেটা। আচ্ছা এদিকে দেখো রাখি, তুমি একটু বসো বসো। ধরো আমি বললাম না মাঝখানে দুটো প্লেট প্রবেশ করাইছি, ধরলাম এখানকার মনে করো ধারকের পরাব ধরো কি দেয়া আছে, ধরো কে1 দেয়া আছে, এখানে কি কে2, এখানে কে3 দেয়া আছে না, তো এর সি1 সি2 সি3 বের করে তুমি তুল্য করলে কি ধারক কত আসবে না? জি দেখেন ধারক কয়টা, 1টা 2টা 3টা, বুঝা গেছে? এখানে ধারক কয়টা, এটা 3টা, তো ঘাবড়াচ্ছ কেন? এই যে 1টা 2টা 3টা শেষ। দুটো প্লেট আছে। হ্যাঁ ও কি করছে, একটা প্লেটের থিকনেস টি1 ছিল, ওই প্লেটটা নিয়ে মাঝখানে প্রবেশ করেছে, তো ভাই আমার কি যায় আসে? আমার এটা হচ্ছে মুখের পেছন দিয়ে সাইডে, ঠিক আছে আমার কি যায় আসে ভাই? এই প্লেটের সাথে এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক। মনে করো একটা প্লেট এরকম করে তৈরি করে, এমন করে প্লেট তৈরি করে ও নিয়ে আসে এখানে বসাই দিচ্ছে ভিতরে, আরে থিকনেস টি1, বুঝা গেছে? এখন তার মতো অ্যান্সার কি আসবে? খালি ওই যে মানটা জন্য কম শর্টকাটে বলছিলাম, ঠিক আছে? আর এখানে বলি আমি, এখানে আবার বড় সুতো খালিতে যাবা, কারণ ম্যাথ অলরেডি বড় ছিল, গাইডে দেখবা তারা সিম্পলি সুতোই লিখছে, ঠিক আছে? এখানে কি লিখতে পারবো, ইপসাইলন নট এ 4 এ আসছে, চারে আসলে করবা না, এই ম্যাথ অলরেডি অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে আর বার করতে যাবো, কিন্তু দেখি যে ম্যাথ ছোট তখন বড় করে লিখবো, ঠিক আছে? কি লিখবো, যার টি1 তার কে, তো এখানকার কিন্তু মান প্রশ্নে দেওয়া ছিল, ঠিক আছে? মান প্রশ্নে দেওয়া, এটা ধর টি ধরলাম, বা এটাকে মনে করো টি1 ধরলাম, এটাকে টি2 ধরলাম, এটাকে টি ধরলাম, তো কি লিখবা, টি1 এ কত দিয়ে ভাগ, 1 দিয়ে ভাগ, বোর্ডে খেয়াল করো, টি2 লিখলাম মনে করো, টি2 কত দিয়ে ভাগ, টি2 কে 1 দিয়ে ভাগ, প্লাস ঠিক কে দিয়ে ভাগ, বুঝা গেছে? আচ্ছা এখন একটা কথা বলি আমি, এখন একটা জিনিস দেখো, বইয়ে দেখবা এই সূত্র একটু অন্যভাবে লিখছে, তারা শুধু পাইছে একটু ব্যাখ্যাটা দেখো। আমি একটা কথা বলছিলাম যে এই দুটো মাধ্যম একই আছে না, মনে রাখবা মাধ্যম একই থাকলে আলাদা আলাদা হিসাব করা না করা একই জিনিস। তো তুমি এটাকে একটু সুন্দর করে এমন করে আর্ট করতে পারো যে ভাই মাধ্যম যেহেতু একই আছে, একটা কাজ করি, এটাকে সাইডে চাপাই দিই, এটাকে একটু সাইডে চাপাই দিই, অ্যান্সার একই আসবে, এটা মনে করি এরকম, বুঝা গেছে? আচ্ছা এখন এটা যদি টি হবে না, ধরলাম সম্পূর্ণ এই যে থিকনেসটা, এই মানটা মনে করো ডি দিয়ে আছে, তাহলে বলতো বাকিটা কত হচ্ছে, সম্পূর্ণ ডি ছিল ডি মাইনাস টি, এটা হচ্ছে ডি মাইনাস টি। এবার দেখো বইয়ে ডেঞ্জারাস শুধু সালা ইউজ করছে, পাইছো কি দেখো, ধরলাম এটা মনে করো কি, এটা মনে করো বাতাস মানে কি, তাহলে কে মান ধরো 1 ইউজ করি, ঠিক আছে? তো এবার ধারক কয়টা, দুইটা, দুটো কেন করছে আমি জানি যে যদি মাধ্যম একই থাকে ওটাকে একসাথে মিলাতে একই জিনিস, বুঝা গেছে? এখন তাহলে এখানকার সি হবে, সি সমান কি এইটা প্লাস এইটা, এইটা সরি এই যেমন করে বের করতে হবে, ঠিক আছে? উপর হচ্ছে ইপসাইলন নট এ, যার থিকনেস তার কে দিয়ে ভাগ, থিকনেস কত ডি মাইনাস টি, কে কত 1, তেরে থাকে ভাগ করলাম না, মনে করো ভাগ হচ্ছে 1, প্লাস থিকনেস কত টি, কে কত কে, দেখে বইয়ে এটা সুতো ইউজ করছে, বাট ব্যাখ্যা বুঝতে পারছো তো কেমন করে বলছে, তার একটা সুতো লেগেছে ডি থিকনেসে গিয়ে প্রবেশ করলে সুতো হইবে, এটা ইন্ডিকেশন করে বের করছে, সেগুলো সব এই জিনিসই লেগেছে। বাট তুমি এটা পড়লে তোমাকে ইজি মনে হবে যে কিভাবে আসছে এটা, যে ভাই সিম্পলি কনসেপ্ট যা থিকনেস তার কে দিয়ে ভাগ, তাহলে কি বললাম এই দুইটাকে আমি এক জায়গায় করলাম, কিন্তু মাধ্যম একই ছিল, আর আমরা জানি মাধ্যম একই থাকলে আলাদা করা না করা একই জিনিস হয়,
আর এইটাকে আমি কি বললাম আলাদা করে লিখলাম, এখানে আলাদা করে লিখলাম, বোঝা গেছে? এখন কি করছি, যার থিকনেস তার কে দিয়ে ভাগ, ধরলাম শূন্য মাধ্যম কে হচ্ছে 1, আর এটা কি যার থিকনেস তার কে দিয়ে ভাগ, মাধ্যম অন্য থাকলে আমি কে এর মানটা বসাই দাম, বোঝা গেছে? এখানেই ধারকের বাক্য শেষ হচ্ছে। ইয়ে পড়াবো না, ডাইভার পড়াবো না, এটা কি বোঝা গেছে? আচ্ছা, তা আলোচনা ধারকের এখানেই শেষ। আমাদের দুইটা টপিকের উপর আলোচনা বাকি আছে, একটা হচ্ছে ডাইপোল বা দ্বিমেরু। আজকে না, শুধু একটা গাউস বাকি থাকবে, যেখান থেকে সিকিউ জীবনও আসে নাই, ইনশাল্লাহ আসবেও না, তো ওটা কোন একটা আধা ঘন্টা লেকচারে পড়াই দিব, আর ওই দিন প্রবলেম সলভ করবো, ঠিক আছে? প্রবলেম নিয়ে আসবো, হ্যাঁ, স্পেশালি যদি 11টা প্রবলেম করতে পারো, এত সবগুলো করতে পারো, তুমি 11টা করে দেখো, বাচ্চাদের সাজেশন বানাইছি না, সাজেশন করে নাও তুমি, এর মধ্যে 11টা সিকিউ কভার দিও, ওইটা তো তুমি জীবনে ইনশাআল্লাহ কোন সিকিউ আটকাবে না, ওগুলা করে নাও, লাইন্সে পরীক্ষা হবে না, লাইন্সে হবে না, ওই 11টা পিডিএফ বের করে দেখা যায় ইনশাআল্লাহ, যেখান থেকে কোনো না কোনো মাঠ থেকে কোর্স থেকে প্রশ্ন করছে। মানে এই 11টা ম্যাথ করলে তোমার সবগুলা কনসেপ্টেরই ম্যাথ করা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর তুমি প্র্যাকটিস করলা, সবগুলা দেখো ধীরে ধীরে পাচ্ছ, তো ওই 11টা তুমি করে নাও। আর দেখো জায়গাটা ফাঁকা রাখছি, বলো কেন? আমি টিভি বসাবো, টিভি ইনশাআল্লাহ, এই জন্য তো বোটা এদিকে নিয়ে আসলাম, দেখা যায়, দোয়া করো, একটু ঝামেলার মধ্যে আছি, তবে কয়েক, হ্যাঁ, এতটুকু অংশ দেখো তুমি নিয়ে পাচ্ছ, বাকিটা টিভি সহ ওখানে সিকিউ থাকবে অলরেডি, ঠিক আছে? তড়িৎ দ্বিমেরু লাভ নাই তো, কারণ স্মার্ট বোর্ডও কিনলে আমাকে লিখতে হবে, টিভি কিনলেও লিখতে হবে, কথাটা বুঝি। স্মার্ট বোর্ড আমি দেখা দেখা পরে এই যে করে, এই যে সূত্র এইটা এটা তুই জীবন বুঝলাম, তখন লিখে লিখেই পড়াইতে হবে, যদি পিডিএফ তৈরি করে তোমার শুধু বুঝাই দিই পরে তুমি বুঝবা না, বুঝা গেছে? তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু না, ওখানেও লিখতেই হয়, কথাটা বুঝো, ওখানেও তোমার প্রশ্ন থাকে, তোমাকে লিখতে হয়, প্রশ্ন থাকে তোমাকে লিখতে হয়, হ্যাঁ, তো সিম্পল আমি কেন 3 লাখ টাকা খরচা করতে হবে, প্রশ্ন থাকবে না, আমি লিখবো বোর্ডে, ঠিক আছে? আমার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু কি দেখো, তড়িৎ দ্বিমেরু হচ্ছে দুইটা সমধর্মী, ঠিক আছে, আমাদের একবার সম না, বিপরীত ধর্মী, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরু শুরু, ঠিক আছে, দুটি বিপরীত ধর্মী, দুটি, কয়টি বলতো? দুটি হ্যাঁ, আর বাংলা ম্যাডামকে ধন্যবাদ। দুটি বিপরীত চার্জ, ঠিক আছে, খুবই ক্ষুদ্র দূরত্বে, কত দূরত্বে? ক্ষুদ্র দূরত্বে, ঠিক আছে, দূরত্ব থাকলে ওই সিস্টেমকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। আর এই দূরত্ব খুবই কম হয়, ন্যানোমিটারে, মাইক্রোমিটারে, ঠিক আছে? মানে যে অণু পরমাণুগুলো দেখো না, দুইটা অণুর মধ্যে যে পোলারিটি হয়ে যায়, H2 এর মধ্যে পড়ো নাই, হাইড্রোজেন ডেল প্লাস ডেল মাইনাস, তখন দ্বিমেরু দেখা যায়। তো দুইটা একটা অণুর মধ্যে দূরত্ব খুব বেশি থাকে না, মাইক্রোমিটার তার চেয়ে কম, ন্যানোমিটারে থাকে, ঠিক আছে? তো দূরত্ব কেমন হইতে হবে? খুবই ক্ষুদ্র হইতে হবে। ধরলাম একটা মনে করলো প্লাস চার্জ, আর ঠিক একই পরিমাণে মাইনাস চার্জ, বোঝা গেছে? আর এই দূরত্ব মনে করো খুবই কম, একেবারে ন্যানোমিটার লেভেলে মনে করো, বা মাইক্রোমিটার লেভেলে, ঠিক আছে? তাহলে দুটি বিপরীত ধর্মী চার্জ সমপরিমাণ, ঠিক আছে, অবশ্যই মনে রাখবা, দুটি সমপরিমাণ, ঠিক আছে, সমপরিমাণ বিপরীত ধর্মী চার্জ যদি খুবই ক্ষুদ্র দূরত্বে থাকে, তাহলে ওই সিস্টেমকে বলা হয় তড়িৎ দ্বিমেরু, বুঝা গেছে? তাহলে এই যে সম্পূর্ণ সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু কি বোঝা গেছে? ওই যে H2 এর সংকেত দেখছো না, হাইড্রোজেন ডেল প্লাস ডেল মাইনাস, ওখানে দ্বিমেরু দেখা যায়, বুঝা গেছে? আরেকটা, হ্যাঁ, এখন তোমার প্রশ্ন কি আসবে, বেশি ব্যাখ্যা না দিয়ে প্রশ্ন যেটা এমসিকিউ তে আসবে, যেটা আসবে না সেগুলো পড়া দিই, ঠিক আছে? প্রশ্ন আসবে যে এদের, সেটা পড়ানোর সুযোগ দাও, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা রাশির সাথে পরিচয় হবে, সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে? দ্বিমেরু ভ্রামক, হ্যাঁ, বাংলা নাম কি খারাপ, ইলেকট্রিক ডাইপোলের কি বলে এটাকে, মোমেন্ট বলে, ঠিক আছে? আচ্ছা, দ্বিমেরু ভ্রামকের মধ্যে একবার ডিরেকশন হচ্ছে সবসময়, ডিরেকশনটা
দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে। এর ডিরেকশন হচ্ছে মনে রাখবা সায়েন্সে ধরে নেওয়া হয়েছে, ব্যাখ্যা না। তারা যা ধরেছে ওটাই, তারা যদি অন্য ধরতো অন্য ধরতাম। কিছু জিনিস মনে রাখবা সায়েন্সে ধরে নিয়ে ক্যালকুলেশন করাই, ওগুলো কোনো ব্যাখ্যা হয় না। যেমন বাংলাদেশে 50 টাকা নোট 60 টাকা নোট নাই, কেন নাই ভাই তুই বানানো, ঠিক আছে। মানে ওই জন্য বললাম এটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। দ্বিমেরু ভ্রামক এটা হচ্ছে পি, একটা ভেক্টর রাশি, দিক কোন দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, ঠিক আছে। পি এর মান সমান লেখা যায় কিউ ইন্টু 12, মাইনাস থেকে প্লাসের দিকে। আরে মাইনাস থেকে প্লাস দিকে কিন্তু মাইনাস এই দিকে প্লাস এই দিকে হয়। কই মাইনাসের দিকে? ওই গ্রাফ পেপারে ছোটবেলায় পারো করে আসছি, ঠিক আছে। যেদিকে আট করবো সেদিকে মাইনাস। দেখো তাহলে কিউ সমান, তাহলে পি সমান লেখা যাবে পি এর মান কিউ ইন্টু 12। কিউ কি, যে কোনো একটা চার্জ, এর মান হচ্ছে কি, এর মান হচ্ছে কি কিউ। 12 কি, 12 হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এনতে বাবা এল কেন ধরে নাই, ধরে নাই, মন যাচ্ছে 12 ধরছে। মেন কথা হচ্ছে কি হচ্ছে একটা চার্জ, আর 12 হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে বলতে এলটা কি, অর্ধেক কিন্তু মনে রাখবা। হ্যাঁ খেয়াল রাখবা, এই যে মধ্যবর্তী দূরত্ব কিন্তু 12 ধরছি, এল কিন্তু না, এল মানে কিন্তু অর্ধেক দূরত্ব হয়ে যাবে। এই সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 12, বুঝা গেছে। তাহলে দ্বিমেরু ভ্রামকের সূত্র কি, কিউ ইন্টু 12, বোঝা গেছে। আচ্ছা, প্রশ্ন বের করতে বলে যে দ্বিমেরু ভ্রামক বের করো, চার্জ দেওয়া থাকবে দুটো দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আরো দুটো কোশ্চেন করবে। একটা হচ্ছে যে সংযোগ সরলরেখার কোন একটা অক্ষের উপরে, ঠিক আছে, অথবা এদের মধ্যবিন্দু থেকে, ঠিক আছে। দেখো এইটা আমরা একটা ডাইপোলারের মধ্যে একটা বিন্দু নিচ্ছি, ঠিক আছে, এটাকে মূল বিন্দুর সাথে কল্পনা করতে হবে। এখন এই ডাইপোলার এই মধ্যবিন্দু থেকে সংযোগ সরলরেখার উপরে অথবা লম্ব দিকে অথবা যে কোনো দিকে তোমাকে দুইটা জিনিস বের করতে বলবে। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে বিভব। ইলেকট্রিক ফিল্ড কারণ কি, দেখো খুবই কমন সেন্স, এইটা প্লাস এটা মাইনাস না, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে। ইলেকট্রিক ফিল্ড মানে কি, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য মানে কি, এই যে +1 কুলম্ব চার্জ রাখলে ডাইপোলের সাথে কেমন প্রাবল্য পাওয়া যাবে, এই প্লাস কি করবে, বিকর্ষণ করবে, মানে আকর্ষণ করবে, বাট মান কিন্তু কম বেশি, দুটো কম বেশি আছে, বুঝা গেছে। বলো, ফিল্ড বলতে রেঞ্জ বুঝায়, ঠিক আছে। আর ফিল্ডের মানকে আমরা প্রাবল্য বলতাম। ই মানে কি, মানে হচ্ছে ফিল্ডের মান প্রকাশ করার সূত্র। সূত্র কি ছিল, সি কিউ ভাগ আর স্কোয়ার, ঠিক আছে। অথবা এইখানে তোমাকে প্রাবল্যের মান জিজ্ঞেস করতে পারে, অথবা এখানে প্রাবল্যের মান জিজ্ঞেস করতে পারে, বুঝা গেছে। তো সূত্র ডেরিভেশন করতেছি না, যদিও ডেরিভেশন খুবই ইজি। দূরের জন্য প্রাবল্য বের করে লব্ধি করে দিবা, আমি লব্ধি করা শিখছিলাম, জাস্ট সূত্র মনে রাখবা, ঠিক আছে। বলো, শিখছে অনলাইনে শিখছে, ওই যে ত্রিভুজের গুলো করে না, ত্রিভুজ ওই একই তো, ওখানে 3 চার্জ করেছিলাম, হ্যাঁ এখানে 3 দুটো চার্জ আছে না, জাস্ট সিম্পলি দুটো বের করে যোগ বিয়োগ করবে, এখানে একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার এবার দেখো ই এর সূত্র মনে রাখবা, ব্যাখ্যা দিচ্ছি না, ফর্মুলা আকারেই মনে রাখো, কারণ এগুলো এমসিকিউ তে আসবে, সিকিউ তে লাইফে একবার আসছিল, ঠিক আছে। ই এর সূত্র মনে রাখবা, ই এর সূত্র, দুটো সূত্র মনে রাখবা। ই সমান হচ্ছে কে পি ভাগ এক্স কিউব, কে পি ভাগ এক্স কিউব। ব্যাখ্যা আমি পরে দিবে, আগে দেখো 1 + 3 cos স্কয়ার ইনটু 1 প্লাস একটা হচ্ছে রুট ওভার অফ 1 + 3 cos স্কয়ার থিটা। এবার দেখো এই তলের যে কোনো বিন্দুতে প্রাবল্য বের করার সূত্র হচ্ছে ডাইপোলের জন্য, ঠিক আছে। কে কি, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, পি কি, পি হচ্ছে কিউ ইন্টু 12, ঠিক আছে। এটাকে ডাইপোল মোমেন্ট বলা হয়, ঠিক আছে। অথবা দেয়াই থাকবে অনেকখানে, মনে রাখবা, বা চার্জ দেওয়া থাকবে, এল 12 দেওয়া থাকবে, ঠিক আছে। এক্স কি, এক্স হচ্ছে দূরত্ব, যে ভাই এইখান থেকে কতটুকু দূরত্ব তুমি বের করতে যাচ্ছ, এটা হচ্ছে এক্স। মূল বিন্দু থেকে বা যে মাঝখান থেকে দূরত্ব, এটা হচ্ছে এক্স। এখানে বের করবে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। এখানে বের করবে, এটা হচ্ছে এক্স, বোঝা গেছে। যে এইখান থেকে কত দূরত্ব তুমি মোমেন্ট বা তুমি ই বের করতে যাচ্ছ। cos থিটা, থিটা কি সিম্পলি, এখানে কি cos 0, এখানে কি একটা কোণ থাকবে, এখানে 90 হয়ে গেল, বোঝা গেছে। একটা উদাহরণ দিলাম, তোমাকে অক্ষের উপরে বের করতে বলবো,
এটা কি অক্ষের উপর একটা বিন্দু না? এই যে অক্ষের উপরে বললো যে ই বের করো, কোন একটা বিন্দু এক্স দূরত্বে আছে ই বের করো, অবশ্যই এক্স দূরত্বে মনে রাখবো সবসময় মাঝখান থেকে নিতে হয়, ঠিক আছে? তাহলে ই বের করার সূত্র হচ্ছে সিম্পলি অক্ষের উপরে থেটা কত বলো তো? থেটা 0 না? এটা কত? 90 হবে, কমন এটা হচ্ছে 0 ডিগ্রি। cos 0 মান কত? 1 1 এটা 3 3 প্লাস 1 করলে কি 4, √4 করলে কত বলো তো? 2। তো সিম্পলি উপরে হচ্ছে 2 লিখলাম, বুঝা গেছে কেন 2 লিখছি? 2 kp ভাগ x কিউব ফর্মুলা ফেলাই দিবা। আর এইটা আসবে এমসিকিউ তে, যে অক্ষের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য x এর সাথে সম্পর্ক কেমন? দেখো ঘনফলের সমানুপাতিক, মনে রাখবে, এটা এমসিকিউ তে আসবে। হ্যাঁ, ব্যস্তানুপাতিক। কি সমানুপাতিক? 1 ভাগ ঘনফলের ব্যস্তানুপাতিক, বোঝা গেছে? আচ্ছা, তারপর তোমাকে বলবে যে এদের লম্ব সমদ্বিখণ্ডকের কোন একটা বিন্দুতে কেমন। দেখো এটা কি লম্ব সমদ্বিখণ্ডক না? হ্যাঁ, এখানে ই বের কত কেমন আসবে? ধর এখানে কোন একটা বিন্দুতে ই বের করি, তো এটা কোন কত আসলো? 90 না? cos 90 কত? 0, পুরো 0 হয়ে গেল। √1 করলে কি 1, তো সিম্পলি কেপি ভাগ x কিউব। তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমার কেপি ভাগ x কিউব। বলো, আমি এর চেয়ে ভালো লিখতে পারি না। একটু ক্রস করে দেন, ক্রস গুণ করে দেন, গুণ। ঠিক আছে, তাহলে বোঝা গেছে? এটা হচ্ছে আচ্ছা, যে কোনো কোণ দিলে ওই কোণটা বসাই দিব। সাধারণত তোমাকে অক্ষের উপর আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরেই বের করতে হবে। তো একটা হচ্ছে 0, একটা হচ্ছে 90, বুঝা গেছে? তো ডাইপোলের কারণে আমরা x দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা শিখলাম, বোঝা গেছে? আচ্ছা, এবার ডাইপোলের কারণে x দূরত্বে তড়িৎ বিভব বের করার সূত্র দেখে নিব। cos 30 ডিগ্রি হবে, হ্যাঁ, তখন আপনার বন্ধু cos স্কয়ার থিটা আছে। হ্যাঁ, তো cos 30 মান কত? আপনার তো কোণের উপরে স্কয়ার। হ্যাঁ, পুরোটার উপরে স্কয়ার আছে, তাহলে cos, আচ্ছা এটা ম্যাডাম কি পড়েছে? cos স্কয়ার থিটা মানে হচ্ছে, মনে রাখবা, cos থিটা হোল স্কয়ার। তো cos 30 আসবে না, √3/2 আসবে, পুরো মানের উপরে স্কয়ার পড়বে। আমাদের তো এর মধ্যে তো ওটা হয় না, তো তুমি ম্যাডাম তোমাকে ভুল পড়াইছে, সরি ম্যাডাম ভালো পড়াইছে, তুমি ভুল বুঝছো, বুঝা গেছে? cos স্কয়ার থিটা মানে cos থিটা হোল স্কয়ার। আর এইটা হচ্ছে আলাদা, কোনটা আলাদা যে আমি জীবনে পড়াবো না হয়তো ফিজিক্স ক্লাসে, cos থিটা স্কয়ার, এটা ফিজিক্সে তুমি দেখবাই না, cos থিটা স্কয়ার আর cos স্কয়ার আলাদা। হ্যাঁ, cos স্কয়ার থিটা মানে হোলের উপরে স্কয়ার আছে, বুঝা গেছে? হ্যাঁ, আমি তো ওটাই বলছি, ওটা তোমার অন্তরীকরণে পড়ছে, ফিজিক্সে আমরা এটা দেখবই না তো, ঠিক আছে? ফিজিক্সে তোমার এটাই লাগবে, এটা কখনো ইউজ হবে না। আচ্ছা, এটা কি বোঝা গেছে? আচ্ছা, এবার ভি এর সূত্র, ভি এর সূত্র লিখে দিচ্ছি। সমস্যা নাই, ভি হচ্ছে কেপি cos থিটা ভাগ আর স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, ভি এর ফর্মুলা মনে রাখবা, ভি তাহলে দুই ভাগে ভাগ করে দিতে পারো। এটা হচ্ছে কেপি cos থিটা ডিভাইডেড বাই আর স্কয়ার। এইটা দেখো ভি, ইজি এন্ড সিম্পল। অক্ষের উপর বললে কি করব? cos 0 মান কত? 1, তো কেপি ভাগ আর কেন লিখছিস, তুমি নিজে কনফিউজ হয়ে যাবে। এটা হচ্ছে x, ঠিক আছে? কেপি cos থিটা ভাগ হচ্ছে x স্কয়ার। অক্ষের উপরে হইলে কোন একটা বিন্দুতে, তখন আমার cos থিটা কত? cos 0 1 হয়ে গেল, ঠিক আছে? তাহলে কেপি ভাগ x স্কয়ার। আর উপরে হইলে বলতে কত হবে? বিভব 0, cos 90 কত? 0, পুরো মান 0 হয়ে গেল। তাহলে অক্ষের সমদ্বিখণ্ডকের যে কোনো বিন্দুতে বিভব কত বলতো? 0। খেয়াল করে দেখো, এখানে বিভব কত? 0, এখানে কত? 0, এখানে কত? 0, এখানে কত? 0। কারণ কি জানো? কাউন্টার 90 হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে তড়িৎ দ্বিমেরুর আলোচনা এখানে শেষ। পরীক্ষা এমসিকিউ তে আসে, আমি তোমাকে বলে দিই যে বলবো যে অক্ষের কোন একটা বিন্দুতে বিভব আর x এর মধ্যে সম্পর্ক কত, এটা আসবে কিন্তু, ঠিক আছে? আবার ই এর আর x এর মধ্যে সম্পর্ক আসবে, বোঝা গেছে? আলোচনা এখানেই শেষ করি। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ডু কমেন্ট। আল্লাহ হাফিজ।